বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ তুললেও বিজেপি দলের একাংশ নেতাসহ কর্মীরা ধোয়া তুলসী পাতা নয় বলেই মুর্শিদাবাদ জেলার বিজেপি বিরোধী রাজনৈতিক দলসহ খোদ বিজেপি দলের একাংশ কর্মীরা মনে করছে। মুর্শিদাবাদ জেলার বিজেপি যে দুই ভাগে বিভক্ত তা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার সম্মুখে জেলা সভাপতি শাখারাম সরকারের বিরুদ্ধে একাধিক বিজেপি কর্মীদের নানান অভিযোগ যেন বলে দিচ্ছে জেলা বিজেপির একাংশ নেতাদের তথা বিজেপি দলের হারির হাল হাকিকত কি। একাধিক বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে দলের কর্মীরাই ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে। একাধিক বিজেপি নেতার সাথে এই সমস্ত বিষয়ে কথা বলার চেষ্টা করলে কোনো মন্তব্য করতে তারা রাজি হননি। আপনাদের শোনাবো বিজেপি দলের এক নেতার অভিযোগ, আপনাদের দেখাবো প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার সম্মুখেই জেলা সভাপতির বিরুদ্ধে কর্মীদের নানান ক্ষোভ উগরে দেওয়ার ঘটনা। তো মণ্ডল সভাপতির আন্ডারে এই অঞ্চলগুলোকে পরিচালনা করার জন্য শক্তি কেন্দ্রের প্রমুখ বলে একটা পদের সৃষ্টি করা হলো। এই শক্তি কেন্দ্রের প্রমুখরা বুথ সভাপতির সাথে যোগাযোগ করে কাজ করবে, এটা নতুন নিয়মের মধ্যে পড়লো এবং সেই শক্তি কেন্দ্রের প্রমুখকে গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। কেননা আমাদেরকে না জানিয়ে এই মলয় মহাজন একতরফাভাবে শক্তি কেন্দ্রের প্রমুখদের নাম ঘোষণা করে দিয়েছিলেন। তো সেইখান থেকে তার সাথে আমাদের মতবিরোধ সৃষ্টি এবং বিগত দিনে জেলার সভানেত্রী মালাদি উনি বিধানসভার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন এবং মলয়বাবু মহাজন মালাদির ইলেকশন এজেন্ট ছিলেন। তার হাত দিয়ে যে বুথ করে যে টাকা এসেছিল যেই এরিয়ায় দেওয়ার জন্য, তিনি সেই টাকা ঠিকমতো সেসব জায়গাতে খরচ করেননি। মাত্র 5% টাকা খরচ করে বাদবাকি টাকা আত্মসাৎ করেছিলেন এবং জেলায় তার বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছিলাম। উনি তখন জেলা থেকে সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। তারপর থেকে উনি হিন্দু জাগরণ মঞ্চ এবং বিশ্ব হিন্দু পরিষদ করতেন। আমাদের প্রাক্তন জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ মহাশয়ের মেয়াদ শেষ হওয়ার পরে শাখারাম সরকার যখন নতুন জেলা সভাপতি হলেন, তার হাত ধরে মলয় মহাজন আবার জেলায় ঢুকলেন এবং জেলা কমিটিতে বর্তমানে জেলার সহসভাপতির দায়িত্বে আছেন। আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি বিশ্বনাথ সরকার তার মেয়াদ শেষে নতুন মণ্ডল সভাপতি গঠনের উদ্দেশ্যে মুক্তিনগর বিশ্বকবির মাঠে একটা মিটিং ডাকা হয়েছিল। তো সেই মিটিংয়ে আমাদের জেলার সভাপতি, জেলার সহসভাপতি মলয় মহাজন তারা যেমন উপস্থিত ছিলেন, তেমনি উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সাহেব মাননীয় কাঞ্চন মৈত্র মহাশয়। মিটিংয়ের শুরুতেই আমার জেলা সভাপতি সবাইকে বলেন আপনারা উপস্থিত খাতায় স্বাক্ষর করুন। তারপরেই এই স্বাক্ষর করার কথাটা কে বললেন, কোন সভাপতি বললেন? জেলার বর্তমান সভাপতি শাখারাম সরকার। আচ্ছা, এবং ব্ল্যাঙ্ক খাতাতে? হ্যাঁ, মিটিং এর উপস্থিতির খাতায় স্বাক্ষর। আচ্ছা, উপস্থিতিতে খাতায় স্বাক্ষর করতে বললেন এবং স্বাক্ষরের শেষে যখন নাম প্রস্তাব হলো মণ্ডল সভাপতির জন্য, তো মিটিংয়ে উপস্থিত লোকের মধ্যে অধিকাংশ লোক আমার নাম মণ্ডল সভাপতি হিসেবে প্রস্তাব করলেন এবং বর্তমান মণ্ডল সভাপতির জিএস সুজয় মহাজন
আমাদের যে বর্তমান মণ্ডল সভাপতি আছেন কৃষ্ণ মাঝি, তার নাম প্রস্তাব করলেন। এবং কৃষ্ণ মাঝি তখন শারীরিক অসুস্থতার কারণে মিটিংয়ে উপস্থিত ছিলেন না সেদিন। তিনি ব্যাঙ্গালোরে ছিলেন চিকিৎসারত। এ নিয়ে অনেকে আপত্তি তুলেছিলেন। তা সত্ত্বেও এখান থেকে দুজনের নাম জেলাতে যায় এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম কৃষ্ণ মাঝিকে মণ্ডল সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হলো। আচ্ছা, এইভাবে তো আপনার একটা সভাপতি তৈরি হলেন। আপনি আমাকে একটা জিনিস পরিষ্কার করে দেন, যেটা হচ্ছে বর্তমান যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের মণ্ডল সভাপতির কাছে জেলার থেকেই বলুন আর যেখান থেকেই বলুন, নির্বাচনী খরচের জন্য একটা হ্যাবক অংশের টাকা এসেছে এবং এই টাকাটা নাকি ঠিকমতো নাকি যাদের যাদের দেওয়ার কথা তারা নাকি পায়নি, এরকমই একটা বিষয় কিন্তু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। আপনি কি জানেন এই বিষয়টা? হ্যাঁ, খবরটা আমাদের কাছেও এসছে। আমরা আমাদের বিধায়ক সাহেবের কাছ থেকে শুনতে পেয়েছি যে পঞ্চায়েতে প্রত্যেকটা বুথে 5,000 এবং জেলা পরিষদের ক্ষেত্রে AB ক্যাটাগরি আছে, সেখানে 70 থেকে 1 লাখ টাকা পর্যন্ত জেলা পরিষদের প্রার্থী হবে, তার খরচের জন্য দেওয়া হবে। A গ্রেডের যে প্রার্থী তার ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ, আর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 25,000 টাকা। আমাদের কাছে এরকম খবর আছে যে কোনো বুথেই পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রে 5,000 টাকা করে দেওয়া হয়নি, কোথাও 2,500, কোথাও 3,000। আর পঞ্চায়েত সমিতির প্রার্থীর ক্ষেত্রে কোনো প্রার্থীকে 2,000 টাকা দেওয়া হয়েছে। আমাদের হাতিনগর অঞ্চলে ড্যাঙ্গাপাড়া সম্ভবত 220 নম্বর বুথ, 220 নম্বর বুথ থেকে উত্তম সর্দার পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি জিতেছেন। আমাদের কাছে যতটুকু খবর আছে তাকে নির্বাচনী খরচ হিসেবে যে 25,000 টাকা এসেছিল তাকে 1 পয়সাও দেওয়া হয়নি, পুরো টাকাটাই আত্মসাৎ করা হয়েছে। এবং বাদ বাকি যেসব জায়গাতে পঞ্চায়েত সমিতির না, তাহলে এই যে টাকাগুলো দেওয়া হয়নি, মণ্ডল সভাপতি দেয়নি, তাহলে মণ্ডল সভাপতি একার তো সম্ভব হবে না, কারণ এর আড়ালে কি কেউ থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, এর আড়ালে অবশ্যই থাকতে পারে। রাজনীতি লোকে বিভিন্ন কারণে করে। আমরা যেমন একটা আদর্শের উপর দাঁড়িয়ে রাজনীতিটা করি, অনেকে আছেন এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে এখান থেকে আমাকে ইনকাম করতে হবে, আমাকে কামাই করতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে যারা রাজনীতিতে এসছেন তারা এটা ওগুলো আত্মসাৎ করেছে। সে নিজে স্বীকার করেছে, উত্তম সর্দার নিজে স্বীকার করেছে। এবং এই কথা আপনাদের এইরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে বর্তমানের যিনি সভাপতি বা বর্তমানের যে জেলা কমিটি, এই জেলা কমিটি কি বিশ্বাসযোগ্যতা আগামী দিনে হারাবে? না, হারাবে মানেটা কি? বর্তমান যে জেলা কমিটি পুরোটাই দুর্নীতিগ্রস্ত। তারা বিজেপিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় দেখবে এই স্বপ্ন নিয়ে তারা রাজনীতি করে না, তারা নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ব্যস্ত। কি করে লুটে খাবো, এই স্বপ্নতে তারা মশগুল। তাহলে এই দিকে নজর রাখলে যদি মনে করা যায়, হ্যাঁ, সন্দেহের দানা তো বাঁধতেই পারে। তাহলে আপনার এই বিজেপি দল হাতিনগরের মানুষকে কিভাবে পরিষেবা দিলে? হাতিনগরে 100মতে টিএমসি চরম দুর্নীতিগ্রস্ত এবং চরম দুর্নীতি এবং রোজগার করে খাওয়ার জায়গা। শুধু সিপিএম নয়, কংগ্রেস নয়, বিজেপি নয়, সবাই কিন্তু গোটা পশ্চিমবাংলার পঞ্চায়েতটাকে টিএমসি নেতাদের করে খাওয়ার জায়গা বলে একটা ছাপ মেরে দিয়েছিল, তকমা মেরে দিয়েছিল। আজকে নতুন ইয়েতে তাহলে তো এটাও কি আপনার বিজেপির কি করে খাওয়ার জায়গা হবে এক শ্রেণীর নেতাদের? বর্তমান মণ্ডলে বিজেপিকে যারা নেতৃত্ব দিচ্ছে জেলাতে মণ্ডলে, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত লোক।
কেননা হাতিনগর অঞ্চলে বর্তমান যে পরিস্থিতি ছিল এবার ভোটে, তাতে বিজেপি একাই পঞ্চায়েত গঠন করত। যে কটা সিট আমরা দেখতে পাচ্ছি পেয়েছে, 12টা সিট হাতিনগর অঞ্চলে, এটা ঝড়ে বক মারার মতো। 2018 সালে মানুষ ভোট দিতে, কোনো সংগঠন নাই, না কোনো সংগঠন নাই। 2018 সালে মানুষ ভোট দিতে পারেনি। আর যে সিটগুলো আমরা পেয়েছি পুরোটাই হিন্দু অধ্যুষিত এলাকাতে পেয়েছি। যে কটা সিট আমরা হেরে গেছি হিন্দু এলাকাতে, মানুষ প্রার্থী মেনে নিতে পারেননি। সেই কারণে সেই বুথগুলি আমরা হেরেছি। আর যেসব বুথগুলি আমরা জিতেছি, আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, সেসব বুথেও সংগঠন বলে কিছু নেই। অ্যাকচুয়ালি যে সংগঠন, বিজেপির সংগঠন, এই সংগঠন বলে কিছু নাই। আজকে দৌলতাবাদ অঞ্চল, গুরুদাসপুর অঞ্চল, সেসব অঞ্চলগুলোতে বর্তমান যিনি মণ্ডল সভাপতি, তিনি সংগঠন করার কোনো চেষ্টাই করেননি এবং ভোটের সময় একদিন ঘুরতেও যাননি ওইখানে। তার একটাই বক্তব্য, আমি ভোটে দাঁড়িয়েছি, আমাকে পাস করতে হবে, আমার নিজের বুথ দেখতে হবে, আমি কোনো বুথে যেতে পারবো না। না, আপনার বর্তমান মানে মণ্ডল সভাপতির সঙ্গে আমার একসময়তে পরিচয় হয়েছিল, দুই একটা কথাও করতাম, তো বলেছিলাম কথা। তাতে আমার যেটুকু মনে হয়েছিল, আমি জানি না সঠিক, আমার মনে হওয়াটা, ধারণাটা ভুল হতেই পারে, হ্যাঁ, যদি ভুল হয়ে থাকে আমি নিশ্চয়ই ক্ষমা চেয়ে নিচ্ছি। ওনার পাশে বোধহয় 10টা লোক আছে কিনা রাজনৈতিকভাবে আমার সন্দেহ আছে। ওনার পাশে যেহেতু একটা বুথ সভাপতি, তার তো একটা মানে একটা বড় সংগঠন থাকা দরকার। তা ওনার যে সংগঠন আছে এরকম আমার তেমন মনে হয়নি, এবং উনি যে রাজনৈতিকভাবে যে কথা বলতে পারেন সেটাও আমার কোনোদিন মনে হয়নি। এটা কি আমার কি ধারণাটা কি সঠিক হতে পারে? আপনার ধারণা সঠিক। রাজনৈতিকভাবে যে সংগঠনের কথা আপনি বলছেন, হাতিনগর অঞ্চলে বিজেপির একটা সংগঠন আগাগোড়াই ছিল, কিন্তু সেই সংগঠনকে যে শ্রীবৃদ্ধি করা দরকার, বর্তমান মণ্ডল সভাপতি সেরকম চিন্তাভাবনা আমরা কোনোদিন দেখতেও পাইনি। আর আমাদের সাথে তার বাক্যালাপও নাই, রাস্তায় দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যায়। এবং ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আপনি যে কথাটা বললেন আপনার কথা সত্যি, তার পাশে 10টা তো ভালো কথা, 5টা ছেলেও নেই। হয়তো বর্তমানে উনি মণ্ডল সভাপতির দায়িত্বে আছেন, এই হিসেবে 2-5 জন ওনার সাথে ঘোরাঘুরি করে, ডাকলে যায়। আবার উনি প্রধান হয়েছেন, হ্যাঁ, মানুষের বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়ার জন্য ওনার পাশাপাশি থাকার চেষ্টা করবেন, সুযোগ নেওয়ার জন্য। না, এরকম জিনিস আমাদের কানে এসেছে, বাতাসে ঘুরে বেড়াচ্ছে যে বিভিন্ন আপনার যারা আপনার মানে কি বলবো, সুযোগ সন্ধানী, ধান্দাবাজি, কালোবাজারি, জমি বিক্রি করতে হবে, পুকুর ভরাট করতে হবে, এই ধরনের যে সমস্ত অ্যাক্সিডেন্ট লোকেরা করে বেড়ায়, কেউ নাকি তার সঙ্গে নাকি চরম বন্ধুত্ব সম্পর্ক হয়েছে। এরকম ধরনের কিছু ব্যক্তিদের সঙ্গে ওনার নাকি বন্ধুত্ব সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে গেছে এই মুহূর্তে। এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে তো আপনার জেলা গোটা রাজ্যেই এখনও পর্যন্ত তেমন অঞ্চলের কাজ শুরু হয়নি সরকারিভাবে জনপ্রতিনিধিদের ইয়েতে। এখনই শোনা যাচ্ছে যে বিভিন্ন ধান্দাবাজ, সুযোগ সন্ধানী এরা নাকি তার বন্ধু হয়েছে, পরিচিতি, ঘনিষ্ঠ, কাছাকাছি দলের লোকরাই নাকি তার কাছে নাকি আপনার কি বলবো, শত্রুর মতো বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আপনি ঠিকই শুনেছেন। বর্তমানে যারা নীতি আদর্শ নিয়ে চলে, দলকে যারা ভালোবাসে, তারা বেশি অংশটাই বসে আছে। এবং বর্তমান যে মণ্ডল কমিটি, জেলা কমিটি, ধান্দাবাজ লোকদেরকে নিয়ে গঠন করা, যাতে লুটে ফুটে খেতে সুবিধা হয়। ওই জন্য আমাদের মতো লোকরা বর্তমানে রাজনীতির বাইরে, আমরা দলকে ভালোবাসি, আমরা চাই মানুষ পরিষেবা পাক, মানুষের আপদে বিপদে আমরা দাঁড়াবো। তো আমাদের মতো লোকরা বর্তমানে দলের বলতে হবে বাইরেই আছি। সেই কারণে আমরা চৈতন্য করতেও
দাদা আপনার বক্তব্য শোনার জন্য আমরা এতক্ষণ ধৈর্য ধরে আপনার বক্তব্য টাকা ভুলে আপনি এখানে হারাবেন, কারণ আমি কর্মী আমার, আমি আপনার কাছে গেছিলাম, দাবি আপনি বলছেন পার্সোনাল কেস আপনার অভিযোগ থাকতে পারে, আপনার আমাদের অপছন্দ হতে পারে, আমি জানি পঞ্চায়েতের পথে পড়ান আমার দেখুন অভিযোগ থাকতে পারে, খুব ভালো জিনিস